ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি সোমবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে স্বাগত। সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় কর্পোরেট লাইফ। দর্শক, আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব। গতানুগতিক আলোচনার বাইরে গিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা যখন অর্থনীতি নিয়ে আলোচনা করি, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করি, কিন্তু এর পেছন থেকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকের এই আয়োজনে আমরা তাদের নিয়ে কথা বলবো। আমাদের এই আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে দুজন অত্যন্ত পরিচিত মুখ আপনাদের তারা এসেছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা এবং সঙ্গে আছেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেটা আমরা দর্শকদের বলছিলাম, রাত পহলে ঈদ উল আজহা, আপনাদেরও ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি দুজনকে শুরুতেই। আমি একটু শুরুতেই রুবাবা দৌলা আপনার কাছেই আসতে চাই। আপনি একটু বলবেন যে আমরা অর্থনীতি নিয়ে কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আপনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সবসময় প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যস্ত থাকেন। দুটা ব্যস্ততা আপনাদের থাকে, প্রতিষ্ঠানকে রেজ করা এবং জনশক্তি যারা আছেন তাদের কর্মদক্ষতা বাড়িয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা আসলে এই যে ঈদ আসে বা বিভিন্ন উৎসব কিভাবে উদযাপন করেন, পার্টিকুলারলি এবছর ঈদ নিয়ে আপনার প্রিপারেশনটা কি? আসলে আমার মনে হয় দেশের সবাই ঈদের সময়টাই, দুইটাই তো ফেস্টিভ্যাল আমাদের, আমরা সবাই এটা উদযাপন করি, কর্পোরেট হোক বা ব্যবসায়িক হোক বা নর্মাল যারা আছেন তারাও। তো এটার মধ্যে আসলে সবসময় একটা খুশির একটা আমেজ থাকে, তাই না? আমেজ থাকে আর কি। অবশ্যই। তো সেইখানে প্রতি ঈদেই আমরা যেটা করি, রোজার ঈদটা আমি ঢাকাতে মোটামুটি করি, আর কোরবানির ঈদে আমরা সবসময় ফরিদপুরে যাই। তো ফরিদপুরে আমার দাদা বাড়ি। দর্শকরা কিন্তু জেনে গেল যে আপনার গ্রামের বাড়ি কোথায়। জি জি, তো আমরা 4 জেনারেশন আসলে ওখানে মিট করি, প্রায় কত 70-80 জন হয়ে যায় আর কি একসাথে। তো ওটাই আসলে আনন্দ। আমরা সব সময় উই লুক ফরওয়ার্ড টু এই কোরবানির ঈদ। ওখানে গরু টরু কিনে সবকিছু আমরা করি, কোরবানি দেই। আর সবচেয়ে ভালো জিনিস হলো একসাথে খাওয়া, একসাথে সবার সাথে আসলে দেখা হওয়া। আমাদের ফুপু চাচারা অনেক বয়স হয়ে গেছেন, তারপরে ওনাদেরও যে এই উইল পাওয়ারটা আছে। এখন তো জানি যে রাস্তাঘাটের অবস্থা অত ভালো না। এই আপনার প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যস্ততার মধ্যে এই যে আপনি যেটা বলছিলেন যে ঈদ কি আপনি উদযাপন করবেন বাড়ি গিয়ে বা বাড়িতে, সেই যে প্রস্তুতিটা আপনি কখন থেকে নিতে থাকেন এবং এই সকল ব্যস্ততার মধ্যেও এই জায়গাটাতে কিভাবে নিজেকে একটু চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ হয় কি, ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে আমরা তো আগের থেকে অত প্ল্যান ট্যান করে যে সব কেনাকাটা করে এগুলো করা যায় না। সো ইউ হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড, খুব এফিশিয়েন্টলি করতে হয়। তো আমি ফ্রাইডে স্যাটারডেগুলোতে যেরকম আগের থেকেই প্রায় 2 উইকস আগে আমি রান্না টান্নার জন্য যা যা লাগবে ওগুলো কিনে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে যে গিফট দিতে হয় আত্মীয় স্বজন, সেগুলো কিনে রেখে দিয়েছি, যাতে করে লাস্ট মোমেন্টে আমি জানি যে হয়তো ব্যস্ততা বেড়ে যেতে পারে। আর অফিসেরও তো আসলে যাওয়ার আগে যেটা হয়, ছুটির আগে কাজ টাজ থাকে, তো সেই জন্য ওইভাবে করে আসলে সব আয়োজন করা হয়। আপনার সঙ্গে যারা কাজ করেন, আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যারা কাজ করেন, সকলের ঈদ যাতে নির্বিঘ্নে হয়, সেই প্রস্তুতিটা আপনি কিভাবে দেখভাল করেন? সেটা অবশ্যই আমরা যেটা করি, আমরা একটা প্ল্যান করি যে আচ্ছা আমাদের এই কাজগুলো আছে, তো তাহলে ঈদের পরে সেগুলো শুরু করব, আগে এখানে আমরা শেষ করব। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের তৈরি করতে হয়, যাতে করে সবাই এই ঈদে যাতে দেশে যাওয়া বা যে যেখানে যেতে চায় ওভাবে সুন্দর করে যাতে উদযাপনটা করতে পারে, এটা প্ল্যান ভাবে করা হয়। এবং অনেক সময় আছে যে আমরা তো কল সেন্টার রান করি, তাই না? সেখানে তো কাস্টমারদের তো প্রবলেম হতে পারে টেলিফোনে, সেটা তো আমি সবাইকে ছুটি দিতে পারি না। তো এখানে অনেকে আছে ওই শিফটে কাজ করছে, এই সময় এসে করছে, তো অনেকে আসলে স্যাক্রিফাইস করে, অনেকে অনেকের জন্য এটা হয়তো চেঞ্জ করে তাদের স্কেডিউল, ওইভাবে করে আমরা আর কি ম্যানেজ করি। আমি একটু সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি ওয়েল গ্রুপ একটি জনপ্রিয় ব্র্যান্ড বলবো আমি আজকে মানুষের কাছে, তার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আপনি একাধারে চেয়ারম্যান এবং সিইও হিসেবে। আপনি একটু বলবেন যে এই প্রতিষ্ঠানকে ব্র্যান্ড বা জনপ্রিয় করার পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে অসংখ্য লোকবল কাজ করছেন, সবার সব কিছু ছাপিয়ে আপনি যে ব্যস্ততা বছর জুড়ে আপনার থাকে, তারপরেও আপনি ব্যক্তি নুরুল ইসলাম কিভাবে ঈদের প্রিপারেশন আনবা, এবছর আপনি কি করছেন? ধন্যবাদ। আসলে ঈদটা আমার কাছে একটা উৎসব। আমি দুটা ঈদ, রোজার ঈদ আর কোরবানির ঈদ, দুটা ঈদই আমি চট্টগ্রামে আমি আমার বাবার বাড়িতে, দাদার বাড়িতে ঈদ করি। আমি 21 বছর ঢাকায় আছি। আমার শত ব্যস্ততার পরেও আমি 21 বছরে একটা ঈদ আমি মিস করিনি। এটা আমার কাছে কেন জানি মনে হয় মাই সোশ্যাল কমিটমেন্ট, কারণ আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার ব্যবসা বাণিজ্যের আসলে 90% চট্টগ্রাম, আমি থাকি ঢাকায়। তা সবসময় আমি একটু চট্টগ্রামমুখী, অর্থাৎ গ্রামমুখী, বাড়িমুখী। আর দুইটা ঈদকেই আমরা উৎসবের মতো করি। কোরবানির ঈদটাকে একটু বড় সড়ো উৎসব করি, কারণ আপনি দেখেন আমাদের সাথে যারা কাজ করে
তাদেরকে নিয়েই ঈদটা করার চেষ্টা করি। আমার শিল্প প্রতিষ্ঠানের 18টা ইউনিটের মধ্যে 17টা ইউনিট হচ্ছে আমার বাড়ির কাছে, অর্থাৎ কালুরঘাট মোহরা যে গ্রামে আমার জন্ম বড় চট্টগ্রামের, সেখানেই কিন্তু মোহরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমার ইন্ডাস্ট্রিগুলো। 18,000 শ্রমিক কর্মচারীর মধ্যে আমরা একটা অপশন দিই, তোমরা ঈদে ঈদে যারা থাকবা তোমরা থাকতে পারো, তোমাদের সাথে আমরা ঈদ করব। এটা আমার মায়ের একটা অনেক দিনের আকাঙ্ক্ষা, যে যখন আমাদের ওখানে 1,000 লোক কাজ করতো তখন আমরা তাদের নিয়ে ঈদ করতাম, এখন 18,000 লোক কাজ করে তাদের নিয়ে কাজ করি। আমি গতকাল আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, গড়ি টড়ি কি করলাম, বললো দেব মেঝে ভাই এবার তো প্রায় 6,000 লোক থেকে যাবে, কারণ আমাদের স্পিনিং ইউনিটটা আমরা বন্ধ করছি না, আমরা অপশন দিয়েছিলাম, তারা বললো কাজ করবে। সো ঈদের সময়তে ঈদের দিন কাজ করবে, তাতে আমরা অপশন দিলাম যে তোমরা যদি কাজ করো তাহলে তোমরা কাজ করতে পারো, ওভারটাইমের বাইরেও আমরা কিন্তু ঈদটা একসাথে করি। তো এবার হিসাব করে বললাম রাফলি 6,000 পিপলস আর ওয়ার্কিং আমার বাড়ির পাশে, এবং সবাইকে নিয়ে আমরা ঈদটা করবো। এটা কিন্তু গত প্রায় 25 বছর ধরে তাই করি। তখন হয়তো আমাদের লোক সংখ্যা কম ছিল, 500-1,000 লোক নিয়ে করতাম, গ্র্যাজুয়ালি এটা বেড়ে হয়েছে। এবার গত বছর প্রায় 5,000-5,500 লোক ছিল, এবার আমার ভাই আমাদের গ্রুপ এমডি সে বললো প্রায় 6,000 লোক এবার থেকে যাবে, এবং 6,000 লোকের জন্য কিন্তু আমরা গরুর ব্যবস্থা করি এবং প্রত্যেক বছর করি। এবং আমার ইচ্ছা যদি যে কদিন বেঁচে থাকি, জানি না আমাদের নেক্সট জেনারেশন করবে কিনা, অন্তত আমাদের জেনারেশন এই কাজটা করে যাব। কারণ ঈদটা কিন্তু আমি আর ব্যক্তিগত জায়গায় রাখি না, কারণ আপনি যে বলেছেন সার্বজনীন করতে হয়, আপনি বলেছেন যে পার্সোনাল কর্পোরেট পার্সোনালিটি, আমি ঈদের সময় আর কর্পোরেট পার্সোনালিটি থাকি না, আমি একটু আগ থেকে ছুটিটা নিয়ে নেই। বা এবার আমার বাড়ি যাওয়াটা দেরি হয়ে গেছে বিভিন্ন পারিবারিক কারণে, বাট আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, আগামীকাল ঈদ, সবকিছু মিলে ঈদ থেকে আমি একটা উৎসব মনে করি। আমার কাছে কেন জানি মনে হয় ঈদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে, মেইন স্ট্রিমের লোকজনের সাথে যেভাবে ঈদ করে আমি ঠিক সেভাবে ঈদ করি। আমি তো গ্রামে থাকি, আমি তো রুবাবা যেমন যাবেন গ্রামে, আমিও গ্রামে যাচ্ছি, আমি শহরের ভিতরে আমার একটা গ্রাম যেটাকে মোরা বলে, একেবারে টিপিক্যাল গ্রাম এটা আমি থাকি। গ্রামের আসলে যেটাই আনন্দটাই আলাদা। তা আমরা আমাদের মসজিদ ভিত্তিক সমাজ, প্রায় 150 পাড়া বাড়ি ঘর নিয়ে আমাদের একটা পাড়া। আমি নামাজের পরে গরু জবাই হওয়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখি গরুগুলোর অবস্থা কি, জবাই ঠিক হয়েছে কিনা, এই চাচি রান্নার হাতের তবরুক, ওইভাবে রান্নার হাতের তবরুক, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। অনেস্টলি স্পিকিং ঈদটাকে আমি উৎসব হিসেবে নেই। আমি একটু আপা যেটা ভাইয়া বলছেন সেই জায়গায় যদি আপনি একটু বলেন যে তার শ্রমিকরা যারা থাকবেন ঈদে একটা ফ্যাসিলিটি নিশ্চিত করবেন। আপনি যেটা বলছিলেন যে আপনাদেরও এরকম রোস্টার করতে হয় আপনার প্রতিষ্ঠান সার্ভাইভ করার জন্য বা রেগুলার করার জন্য, আপনারা কি ধরনের ফ্যাসিলিটি নিশ্চিত করেন বা আপনারা কি ধরনের টার্গেট থাকে আপনাদের? জি, সেখানে আমরা সিমিলার আমরা অ্যারেঞ্জমেন্ট করি, যারা কাজ করছে লাগবে, মেজরিটি আসলে ছুটি নিয়ে নেয়, যারা যেটা বললাম কল সেন্টারে আমাদের লোকজন লাগে, হ্যাঁ সেটা তো 24/7 ওপেন থাকে, তো সেখানে আমরা ওদের জন্য ঈদের আয়োজন করি, খাওয়া দাওয়া এগুলা করি। অ্যান্ড অফকোর্স আমাদের তো ফেস্টিভ্যাল বোনাস টোনাস ওগুলো তো দেয়াই হয়, যাতে সবাই সুন্দরভাবে এটা উদযাপন। আপনি যেটা নুরুল ইসলাম ভাই বলছিলেন যে উনি একাধারে সিইও এবং একাধারে চেয়ারম্যান একই সঙ্গে, তার যে উদ্যোগ সেটা আপনি মানে একজন মালিক হিসাবে তার যে দায়বদ্ধতা কি মনে হচ্ছে আপনার কাছে যে সেই জায়গায়? আমার তো মনে হয় ওয়ান্ডারফুল যে জিনিসটা আপনারা করেন, এই যে সবাইকে একসাথে সবাই যে রাজি হয়েছে যে না আমরা ঈদে যাব না করবো, তার মানে দে ফিল যে ওনারা পার্ট অফ দিস ফ্যামিলি, তাই না? একটা ফ্যামিলির মতো করে যখন একটা কাজ করা হয় তখন কিন্তু ঈদের জন্য কারো কোথাও যাওয়ার নেই, একসাথেই পালন করতে চায়। এটা একটা বিউটিফুল জিনিস আমার মনে হয়। যে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আরো আলোচনার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে দর্শক এশিয়ান বিজনেসের আয়োজনে এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত এশিয়ান বিজনেসে। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন আমাদের আজকের আলোচনায়, রুবাবা দোলা এবং সঙ্গে আছেন সৈয়দ নুরুল ইসলাম। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। বিরতির আগে যে প্রসঙ্গটা ছিলাম, এবার যদি একটু বলি যে আমাদের যে এই বছর যে ঈদটা আমাদের সামনে আসলো, রমজানের ঈদের একটা প্রেক্ষাপট ছিল, কোরবানির ঈদের একটা প্রেক্ষাপট, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ঈদটা আমরা আসলে কতটুকু ফেস্টিভ্যাল মোডে করতে পারছি? আসলে আপনারা সবাই জানেন আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছিল বিগিনিং অফ লাস্ট যে ঈদের যে রমজানের সময় যেটা হলো 1 জুলাইতে, তো তারপরে আসলে সেই ঈদটা কেউ ওভাবে করে উদযাপন করতে পারেনি, যেটা দেখা গেছে সব জায়গাতেই আসলে একটা থমথমে একটা ভাব ছিল,
মানুষজন খুব কষ্টে মানে থাকে না, যা হয়েছে ওটার জন্য তো আমি এখনো আসলে ঠিকমতো ঘুমাতে পারি না চিন্তা করে যেটা হয়েছে। তো এই জন্য এখন মনে আস্তে আস্তে করে যেটা হয় যে আমাদের তো বাঁচতে হবে এবং আমাদেরকে এগিয়ে চলতে হবে, সেজন্য সবাই আস্তে আস্তে করে কিন্তু আবার ওই আগের মোডে চলে এসছে এবং আমার মনে হচ্ছে এই ঈদে এখন আবার সবাই ওই ফেস্টিভিটিস ওভাবে করে আসলে উদযাপন করছে। রুস্তম ভাই, আপনি একটু বলবেন যে এই ঈদকে ঘিরে বড় ধরনের একটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন হয়, আমাদের যে অর্থনীতির গতিধারা এই মুহূর্তে রয়েছে তাতে করে কয়েকটা ঘটনা যদি আমরা বলি যে এর পেছন থেকে যাচ্ছে, সব মিলিয়ে মানুষ কতটুকু উৎসব মুখর হতে পারছে আপনার দৃষ্টিতে? দেখেন, আমাদের অর্থনীতিতে কিন্তু 2 ঈদের বিরাট একটা কন্ট্রিবিউশন, কারণ কনজিউমার্স মার্কেটে মুভমেন্ট অনেক বেড়ে যায়। এটা হাজার হাজার কোটি টাকার টার্নওভার। আমি এক্স্যাক্টলি বলবো না, কারণ এই প্রশ্ন করবেন আমি খেয়াল করেন, আমি একটু হোমওয়ার্ক করে আপনাকে পাশাপাশি একদম কাছাকাছি একটা ফিগার দিতে পারতাম। মানে অ্যাপারেন্টলি যেটা বলতে পারি যে আমাদের এই উৎসব নিয়ে, যেমন করেন রোজার ঈদে আমরা অনেক বেশি ব্যক্তিগত কেনাকাটায় ব্যস্ত থাকি এবং সেখানে প্রচুর টাকা ইনজেক্ট হয় মার্কেটে। প্রায় $2 বিলিয়ন শুধু আমাদের ফরেন রেমিটেন্স এই রোজার ঈদকে কেন্দ্র করে আসে। এবার ঈদে কিন্তু গরু কিনতে গিয়ে কিন্তু আরো অনেক বেশি টাকা বাজারে আসে। এন্ড অফ দ্য ডে মার্কেট ইকোনমিকে মুভ করে এটা। আপনি দেখবেন যে আমাদের মানুষ, আপনি যে কথা বলেছিলেন যে উৎসব কেমন হয়, গত ঈদে কিন্তু গুলশান ট্র্যাজেডির কারণে আমরা একটু থমকে গেছিলাম, আমাদের উৎসব মুখরতা থেকে আমরা একটু বেড়ে গেছিলাম। কিন্তু এবারে ঈদে আপনি গত 3 দিনের যদি আমাদের রাস্তাগুলোর কথা ভাবেন, রোড কমিউনিকেশন, রেল কমিউনিকেশন, আপনার যদি ওয়াটার ট্রান্সপোর্টেশন, ইভেন প্লেনের কথা যদি বলেন, সব মানুষ কিন্তু গ্রামে যাওয়ার জন্য একটা ঢেউ। আমি প্রত্যেকদিন টেলিভিশনে দেখি লক্ষ লক্ষ লোক গ্রামে যাচ্ছে অ্যান্ড ফেস্টিভ মোডে। আপনারা টেলিভিশন ক্যামেরাগুলো যখন তাদের সামনে রাখেন, ইন্টারভিউ নিচ্ছেন, ক্লান্ত পরিশ্রান্ত ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা বলছে, কেউ বাচ্চাটা বলছে দাদার সাথে ঈদ করবো, ইয়াং মেয়েটা বলছে মা দাদির সাথে ঈদ করবো, নানির সাথে ঈদ করবো, খালা। এই যে ফেস্টিভিটি, এটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা ইনডাইরেক্ট একটা বিরাট একটা ভূমিকা রাখে। আপনি মোর পিপল আর গোয়িং টু দ্য ভিলেজের ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি এখন গ্রামে যান, আপনি দেখবেন অবাক হয়ে যাবেন, একসময় গ্রামে গেলে চাপাকলের পানি দিত আমাদেরকে খেতে, এখন গ্রামের মানুষ কিন্তু একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসে। গ্রামের দোকানগুলোতে আপনি দেখবেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর চিপস স্ন্যাক্সগুলো কিন্তু ঝুলছে। সেক্ষেত্রে কি আবার গ্রামীণ সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে? না, গ্রামে আপনি দেখেন হারিয়ে যাচ্ছে না, কারণ হারিয়ে, যেমন আপনি আমার কথা যদি বলেন, যেটা আপনি বলছিলেন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে, আমি মনে করি, কারণ আমি কিন্তু করে মেইন স্ট্রিমের মানুষ, রুবাবার মতো পার্সোনালিটি ঢাকা থেকে ফরিদপুরে গিয়ে ঈদ করে, আপনি বুঝে নিতে হবে যে তার মেরিটটা কোথায়, হোয়াট মেসেজ উই আর ট্রাইং টু গিভ। অর্থাৎ আমরা শিকড় থেকে, আমরা আমাদের শিকড় বা আমাদের রুটকে আমরা অস্বীকার করছি না। এটাই হচ্ছে বাঙালির চরিত্র। আপনি দেখেন, বাঙালি কিন্তু এটা ইট ইজ ডিফারেন্ট কান্ট্রি। আমরা যেখানে যাই না কেন, যত বড় জায়গায় যাই না কেন, যত বড় কর্পোরেট পার্সোনালিটি হয় না কেন, ফেস্টিভ টাইমগুলোতে আমরা কিন্তু একেবারে সত্যিকার অর্থে বাঙালি হয়ে যাই। এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যেন বাঙালিত্বর যে চর্চা আমরা করি, সেটা থেকে আমাদেরকে আসলে খুব বেশি দূরে সরে কেউ রাখতে পারবো না। তাই আমি অলওয়েজ মনে করি, হ্যাঁ, আধুনিকায়ন হচ্ছে। আমি কিন্তু সবসময় মনে করি বাঙালি মানে মেট্রোপথে হাঁটানা, বাঙালি মানে লুঙ্গি উঁচিয়ে হাঁটানা, বাঙালি মানে পায়ে খালি পায়ে হাঁটতে হবে, তা কিন্তু বাঙালি না। বাঙালির উত্তরণ করতে হবে। বাঙালিকে আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। আমি যেটা দেখছি এখানে হচ্ছে, সেটা দেখছি যে লোকাল ট্যুরিজম কিন্তু অনেক বেড়েছে। এই ঈদের যে ছুটিটা হয়, আমার একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম কালকে, যে প্রায় 1.5 লাখ মানুষ বিদেশে যাচ্ছে, প্রায় 10 লাখ আছে মানুষ যারা ইন্টারনাল, এই যে আমাদের যেগুলো আছে সবগুলো কিন্তু ভিতরে কিন্তু এখানে অনেক উন্নতি হয়েছে। আপনি কক্সবাজার বলেন, সিলেট বলেন, কিছু কিছু ইকো রিসোর্টস হয়েছে বিভিন্ন জায়গায়। সো অনেক মানুষ, এটা খুব ভালো লাগে আমার দেখলে। End of the day contributing to the economy. Exactly. People are spending money in the village. আপনি যখন গ্রামে যখন মানুষ যাচ্ছে, আপনি দেখবেন, আমি কিন্তু রিটেল বিজনেস সাথে ইনভলভ। গত 2 দিন প্রচুর শপিং তারা করেছে, স্পেশালি বিভিন্ন রকমের স্ন্যাক্স নিয়ে বাড়িতে গেছে, এবং বাড়িতে কিন্তু তারা পয়সা খরচ করে। লক্ষ লক্ষ লোক যখন এই কাজটা করবে, তখন গ্রামীণ অর্থনীতিতে কিন্তু ইকোনমি মুভমেন্ট হবে মোবাইলে, সেটা পরবর্তীতে ঢাকায় আসবে, অর্থাৎ সেন্টারমুখী হবে। দেন এগেইন ইট গো টু দ্য প্রোডাকশন হাউসগুলোতে। প্রোডাকশন হাউসগুলো কিন্তু তখন অনুপ্রাণিত হবে, সাইকেলের মতো হবে। সো ইটস এ বিগ ইম্প্যাক্ট। শুধু আপনি যদি মনে করেন একটা গরু কিনেছেন, গরু কেনার পরে কিন্তু এই গরুর টাকাটা কিন্তু এন্ড অফ দ্য ডে কনজিউমার্স মার্কেট। অবশ্যই সেই জায়গায় আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি তারপরে। দর্শক, আলোচনার পর যে আরো একটু ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত এশিয়ান বিজনেসে। আমরা কথা বলছিলাম কর্পোরেট লাইফ প্রসঙ্গে। আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। ডক্টর বাবা আপা, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গগুলো আমরা বলছিলাম যে রাত পহলে আমাদের ঈদ, আপনি যেটা বলছিলেন যে তরুণ প্রজন্মরা, আপনি তরুণ, আমরা যতটুকু মনে করি যে তরুণ প্রজন্মের প্রতিনিধি আপনি। আমরা প্রতিনিধি বলছি আমি, যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে যে আমাদের তরুণরা আজকের যে পর্যায়টা রয়েছে, কর্মক্ষেত্রে বলেন, বেকারত্ব বলেন, সব মিলিয়ে এদের ভবিষ্যৎ বা উত্তরণের পথগুলো কি মনে হচ্ছে আপনার কাছে? তরুণ প্রজন্মের একটা জিনিস আমি যেটা খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করছি, সেটা হলো যখনই আমি কোনো ইউনিভার্সিটিতে কোনো হয়তো লেকচার দিতে গেলাম বা একটা সেমিনারে গেলাম, এদের মধ্যে এত জানার ইচ্ছা, হ্যাঁ, এবং অনেকে আছে যে এখন শুধু যে আমি পড়াশোনা করে যে আমি কর্পোরেট লাইফে যাব, এটা একটা গ্রুপ আছে, বাট মেজরিটি কিন্তু এন্টারপ্রেনার্স হতে চাচ্ছে। এই জিনিসটা ওরা যে একটা নিজের থেকে উদ্যোগ নিয়ে একটা কিছুতে জড়িয়ে তারা চাচ্ছে যে আমি এখান থেকে আমি এমপ্লয় করব মানুষদের, রাদার দেন আমাকে কেউ এমপ্লয় করবে। এই যে একটা থট প্রসেস, একটা চেঞ্জ এসছে, আমার মনে হয় এটাতে কিন্তু আমাদের অনেক উন্নতি অলরেডি আমরা দেখছি। ছোট ছোট ইভেন কার্টে করে যে ব্যবসা শুরু করে দিচ্ছে, হ্যাঁ, এমন না যে অনেক পুঁজি নিয়ে তারা আসছে। তো আমাদের যেটা দরকার গভর্নমেন্টের বা যারা প্রাইভেট সেক্টরে আছে ওদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়া, যাতে ইজিলি ক্যাপিটাল যদি লাগে, লোন যদি লাগে, বা কোনো একটা যদি জিনিস নিয়ে ওরা একটা এক্সপেরিমেন্ট করতে চায়, ওদেরকে ওই উৎসাহটা দেয়া, তাই না? দে হ্যাভ টু বি মোর ইনোভেটিভ। এই জিনিসগুলো ওদের মধ্যে আনতে হবে। একই প্রসঙ্গে যদি আপনাকে বলি যে ঈদের আনন্দ যাতে সর্বময় হয়, ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার সার্বজনীন করতে আপনাদের পরামর্শগুলো কি থাকবে? আমাদের সার্বজনীন করতে হলে আসলে স্টেবিলিটি। আপনি দেখেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ না হলে মানুষ সার্বজনীন কিছু করবে না। পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি, সবগুলোকে আপনাদের এনশিওর করতে হবে। না হয় কিন্তু আপনি মানুষকে গ্রামমুখী করতে পারবেন না। আর গ্রামভিত্তিক সমাজে কিন্তু যতক্ষণ না মানুষ গ্রামে যাবে ততক্ষণ কিন্তু মানুষ ফেস্টিভ মুডটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবে না। আমি এই যে প্রসঙ্গক্রমে যেটা আপনি ইয়াংদের কথা বলেছেন, আমি এবার একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখেছি মিডিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে যে গরুর খামার করতে এক সময় চাষাবুষের লোকজন, গ্রামের অশিক্ষিত লোকজন। এবার কিন্তু গরুর খামারিদের মধ্যে আমি বেশ কয়েকজন তরুণকে দেখেছি টেলিভিশন ক্যামেরায়, তারা খুব সাহসিকতার সাথে বলেছে। একটা ছেলেকে দেখলাম অস্ট্রেলিয়া থেকে, সে গ্রাজুয়েশন করে এসে গরুর খামার করেছে, এবং সে বলে যে ফার্স্ট টাইম মাই এক্সপিরিয়েন্স, আই এম মেকিং মানি, আই হোপ যে আমি যদি গভর্নমেন্ট। এবং আপনি আরো তথ্য দিই যে ই কমার্স বা ফেসবুকের মাধ্যমে আমরা এবছর দেখেছি। আমি ডাইরেক্টলি অনলাইন অনেক আমি ডাইরেক্টলি 2-3 জন তরুণ ছেলেকে দেখেছি সদ্য গ্রাজুয়েট করা, দেশ থেকে এবং বিদেশ থেকে। তারা 10টা-20টা গরু নিয়ে, এবং তারা সেটাকে মার্কেটে এসে বিক্রি করে, এবং বোল্ডলি বলছে, কনফিডেন্টলি বলছে, আই এম ডুইং দ্য রাইট জব। তাহলে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু আমাদের কাছে একটা লেসন নিয়ে আসছে। আমরা ভাবতাম গরুর খামার করবে অশিক্ষিত চাষা গ্রামীণ লোক, তাই না? কিন্তু সেখান থেকে বের করে এসে আমাদের তরুণরা একটা মেসেজ পৌঁছে দিয়েছে। আপনি দেখেন আমাদের কিন্তু এবার ইন্ডিয়ান গরুর প্রভাব নেই বিভিন্ন কারণে। এবার যদি আপনি গরুর মার্কেটের ক্যামেরার দিকে তাকান, আপনি দেখবেন অল আর কিউট, একদম হোম গ্রোন, চমৎকার গরু, এবং ব্যাপারীটা কিন্তু ইয়াং। সে আগের মতো দাড়িওয়ালা একদম রুগ্ন খালি গায়ের লোক কিন্তু এখন গরু বিক্রি করছেন। এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা বিবর্তনের কথা। আমরা একদমই আলোচনার শেষ প্রান্তেই চলে এসেছি। আমি আপনার কাছে আসতে চাই, আপনি যেটা বলছিলেন যে আপনি গ্রামে যান, ফরিদপুরে যান, সেখানের কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনার খুব মনে পড়ে বা মজা লাগে বা যেটা আপনি এনজয় করেন, সেটা বলবেন একটু আমাদের দর্শকদের জন্য। আসলে গ্রামে যাওয়ার ওই যে থটটা, এই যে জার্নিটাই আসলে খুব মজার হয়। আমরা তো নর্মালি 4-5 ঘন্টায় পৌঁছে যাই। এখন তো জানি যে ঘাটে হয়তো কিছু প্রবলেমস হচ্ছে, তাও মানসিকভাবে আমরা প্রিপেয়ার যে 10 ঘন্টা যদি লাগে আমরা যাব। তো ওই মজাটাই যে সব আত্মীয় স্বজনরা একসাথে যাব, এটা একটা। সবাই জানেন যে আপনি খুব সুন্দর গান গাইতে পারেন। আপনার গানের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটা একটু শেষ করতে চাই আমাদের দর্শকদের জন্য। আমি তো আসলে গায়িকা না, আমি শখের বসে আসলে গান। সবাই জানে যে আপনি সুন্দর গান করেন। সুন্দর গান জানি না, তবে যেহেতু এটা একটা খুশির একটা উৎসবের দিন আসলে কালকে হচ্ছে, আমি চেষ্টা করব 2টা লাইন গাওয়ার। হ্যাঁ, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে।
আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত Thank you. সুন্দর একটি গান খালি গলায় আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ওনার তো- জানাচ্ছি। ওনার এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী সোমবার একই সময়ে অন্য কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। একই সঙ্গে দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।